হর হর মহাদেব। আজকে সোমবার 7ই জুলাই আর আমাদের শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কৈলাস মানস সরোবর যাত্রার ভ্রমণের গল্পে। আজকে 12টা 40 মিনিটের ফ্লাইট এখান থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে আবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে কাঠমান্ডু পৌঁছাবো রাত 8টা 8:15 নাগাদ। এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আমাদের এই সিরিজের প্রত্যেকটা ভিডিও র আনকাট, যেরকম আমাদের এক্সপিরিয়েন্স হবে তাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। চলুন যাত্রা শুরু। আমার আর পৃথ্বীজিতের সঙ্গে এবার রাজুও রয়েছে। রাজুকে অবশ্যই চেনেন, কুম্ভ মেলায় আমাদের সঙ্গে গিয়েছিল, তার আগে রাজস্থান ট্রিপ। চলো ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে, বুঝলেন তো। 250 টাকার কফি এয়ারপোর্টে যতই ইচ্ছে করুক, দাবিয়ে রাখছি ইচ্ছেকে। এখন 11:15, আরও মোটামুটি ঘন্টা দেড়েক রয়েছে। আজকে তো কলকাতায় সাংঘাতিক বৃষ্টি, সকাল থেকে আমরা খুব টেনশানে ছিলাম, বেশি বৃষ্টি হলে ফ্লাইট না ডিলে করে দেয়। যাই হোক, সেসব কিছু হয়নি, রাইট টাইমে রয়েছে। মহাদেবের নাম নাও, ফোনটা ছাড়ো। হ্যাঁ, বুঝেছো? পর্যন্ত কর্মব্যস্ততা চলছে। হ্যাঁ না, মানস সরোবরের জলে পৃথ্বীজিৎ যদি স্নান না করে, পৃথ্বীজিৎকে কি জনগণ ক্ষমা করবে? না, মানস সরোবরের জন্য এত সুন্দর একটা প্রাকৃতিক লেক, এত মানে সেই বাল্যকাল থেকে আমি গল্প শুনেছি এবং যাওয়ার ইচ্ছে ছিল। কাজেই সেখানে গিয়ে যদি স্নান করার অনুমতি পাওয়া যায়, অবশ্যই স্নান করবো আমি। তাহলে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, কনসিস্টেন্সি নেই। মানে এখানে কোনো কনসিস্টেন্সির ব্যাপার নেই তো। ওখানে যেহেতু আমি 144 বছর আগেও এসেছিলাম, এখানে আসা হয়নি বাই ডিফল্ট। এখানে তুমি 10 বছর আগে আসবে তার কি গ্যারান্টি আছে? আসেনি, মানে ওখানে হয়তো গেছি। আমার মনে থাকে কোথায়। আর সেদিনকে যেটা মেন হয়েছিল, দেখো আমি ছিলাম ওখানে দাঁড়িয়ে, কি বললাম যে আমি পাপগুলো নিচ্ছি আর পুণ্যটা ছাড়ছি। ওই কাজটা যদি করতাম, মানে কুম্ভ মেলায় ওই কাজটা যদি করতাম, আমি ছিলাম বলে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? দেখো, যখন আমি ছিলাম না, বিবিধ গণ্ডগোল, তোমরা খবরে সেগুলো দেখেছো। তাহলে দুম করে একটা দায়িত্ববোধের একটা পরিচয় দিতে হবে জায়গা অনুযায়ী। এই কিরে ভাই, মানে কিভাবে চাঁদা তুলে ওকে পেটাবেন এটা ভাবুন। হ্যাঁ, তোকে চাঁদা তুলে পেটানো হবে কেন ভাই? এ তো ভাই হাতে নাতে প্রমাণ। আমি বললাম যে মহাদেবের সঙ্গে আমার ডাইরেক্ট কানেকশন, আমি আছি, তোদের কোনো সমস্যা হবে না। যাই হোক, তাহলে এবার কুম্ভতে স্নান করেনি বটে, কিন্তু মানস সরোবরে পৃথ্বীজিৎ স্নান করলে মানস সরোবরকে মানস চক্ষে দেখেছি, এবার সামনাসামনি দেখবো, স্নান তো করতেই হবে। ঠিক, চলো দেখা যাক। আর কুম্ভতে আমি এর আগেও তো গেছিলাম, প্রয়াগে। আমি যে কুম্ভ মেলা উপলক্ষে যাইনি, কিন্তু প্রয়াগে আমি গেছিলাম। হ্যাঁ, তখন আর স্নান করিনি আর কি, তখন লোকজন স্নান করছে। এবার এটা দেখতে হবে আদৌ ঠিকভাবে পারমিশন দেয় কিনা। না, আর শুধু তাই না, দেখো তোমাদের আরো কতগুলো টেকনিক্যাল ব্যাপার বুঝতে হবে। এই যে স্নানগুলো করে এসছো পাপ ধোয়ার জন্য, তাই তো লোকে বলে আর কি, সবকিছু ধুয়ে যায়। আচ্ছা বলো তো, এবার তুমি চিন্তা করো এলাহাবাদবাসীদের কি অবস্থা হচ্ছে। মিউনিসিপ্যালিটির কল দিয়ে সেই জল গেছে, পাপ ধোয়া জলগুলো। মিউনিসিপ্যালিটির কল দিয়ে সেই পাপ ধোয়া জলগুলো ওদের বাড়িতে গেছে। কোথায়? এলাহাবাদের যারা বাসিন্দা, তো তারা তো সেই পাপ ধোয়া জলগুলোতে আবার স্নান করছে। তোমরা ধুয়েছো, তারা সেটা আবার মাথায় ঢালছে। বোঝো তোমরা কতগুলো মানুষকে কতগুলো বিপদের মুখে ফেলেছো, বিশ্বাসী মানুষকে। তুমি ভাবো ব্যাপারটা একবার। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা নেই যে এই জলটা ঘুরে। মানে মানস সরোবরে স্নান করার অনেক কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার। 12:33 বোর্ডিং চালু হলো। আজকে কলকাতা এয়ারপোর্টে ভিড় তুলনামূলকভাবে বেশ কম ছিল, মানে সিকিউরিটিতে ভিড় ছিলই না, বুঝলি পৃথ্বীজিৎ? একটু আগে যে স্টোরি দিলাম এয়ার ইন্ডিয়ার আমাদের বোর্ডিং পাসগুলো দিয়ে, তারপর অন্তপক্ষে 50টা মেসেজ পেয়েছি, দাদা এয়ার ইন্ডিয়া সাবধান। আমি জানতাম, এটা তোকে বলছিলাম। মানে এটা কেন, যে ডাক্তারবাবুরা লাঞ্চ করছিলেন তারা তো এয়ার ইন্ডিয়া চড়েননি। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। প্রতিনিয়ত দুর্ঘটনা অনেকই ঘটে, জানো তো। যে কোনো জনবহুল শহরে রাস্তা পার হতে গিয়েও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক, অ্যাক্সিডেন্টের কারণটা কি সে সম্পর্কে তো অনুসন্ধান চলছে। তো এই ধরনের দুর্ঘটনা চান্সেস হচ্ছে বিলিয়নে একটা, দুটো ইঞ্জিন বিকল হয়ে গিয়ে এই ধরনের একটা দুর্ঘটনা। তার জন্য আমাদের দেশীয় একটা কোম্পানি এয়ার ইন্ডিয়া, তাদের পাশে থাকাই মনে হয় আমাদের ভারতীয় হিসেবে কর্তব্য, বুঝেছো? স্যার রতন টাটার প্রতি তো আমাদের একটা সাংঘাতিক শ্রদ্ধা রয়েছে, অবশ্যই। তারই কোম্পানি এয়ার ইন্ডিয়া, কী করে আমরা ভুলে যাই সেটা, তাই না? যদি এয়ার ইন্ডিয়ার গাফিলতি হয়, অবশ্যই সেটা সাংঘাতিক গাফিলতি, তদন্ত রেজাল্ট আসুক। কিন্তু আমরা ভারতীয় হিসেবে
এয়ার ইন্ডিয়ার পাশেই থাকবো। দোষটা এয়ার ইন্ডিয়ার না বোয়িংয়ের সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, নাকি অন্য কিছু, তাই না? তবে জাস্ট একটা ডিসক্লেইমার, এইসব কথাগুলো বলার জন্য এয়ার ইন্ডিয়া আমাদের কোনো পয়সা দিচ্ছেন না। পয়সা দিচ্ছে না। সিট নাম্বার 11A, এটা মনে আছে তো? যাই হোক, আমাদের 11A নয়, কিন্তু 11DEF। আর পৃথ্বী তার রাজুর, হ্যাঁ আছে, কিন্তু এক্সচেঞ্জ করিয়ে নিলাম। যাই হোক, সেটা ঠিক করলাম না ভুল করলাম সেটা হচ্ছে কথা। ঠিক করেছো, ঠিক করেছো। 11A এখন সারা দুনিয়ায় লাকি সিট ভাই। হ্যাঁ, আসলে লাখ বলে কিছু নেই, আসলে কিছু নেই, যেটা হওয়ার পূর্ব নির্ধারিত, চাপ নিয়ে লাভ নেই। ঠিক। যেটা হবার সেটা পূর্ব নির্ধারিত, চাপ দিয়ে লাভ নেই। পৃথ্বীর এই কথাটা যখন পৃথ্বী বলেছিল, তখন পৃথ্বী বা আমি বা রাজু আমরা কেউই জানি না যে এর পরে কত কিছু পূর্ব নির্ধারিত ঘটনা এবং অঘটন আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, দেখতে থাকুন। চিন্তা করেও লাভ নেই। যাই হোক, 11A এক্সচেঞ্জ করিয়ে আমাদের সব পাশাপাশি একদম এমার্জেন্সি রো পেয়ে গেছি। আসলে অনেকেই জিজ্ঞেস করেন আপনারা যে আমরা কি করে এত ভালো সিট পাই। সেটাও ওই যখন আমরা কাউন্টারে যাই, একগাল হেসে আমাদেরকে অভ্যর্থনা জানান যারা, তাদেরকে একটু রিকোয়েস্ট করি। অনেক সময় হয়তো আমাদের চেনেন তারা, সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যদি ফাঁকা থাকে দিয়ে দেন ভালো সিট। এভাবেই হয় আর কি, একটু রিকোয়েস্ট করে ভালো সিট যদি থাকে তাহলে আমরা পাই। যাই হোক, যাত্রা শুরু হলো উত্তেজনায়, সব রোম খাড়া। হ্যাঁ, মানে আমি যে কি আনন্দিত আজকে বলে বোঝাতে পারবো না। মানে সবাই আমরা তিনজন। হ্যাঁ, মানে এটা আমাদের তো ড্রিম ডেস্টিনেশন যে কটা ছিল তার মধ্যে এটাও একটা তো ছিল। এবং আপনারা জানেন শিবাজি বাবার অনেক ভিডিওতে বলেছে যে লাস্ট 3 বছর ধরে আমরা কিন্তু এটা ট্রাই করে যাচ্ছি। এই রাজু ও যোগাযোগ রেখে যাচ্ছে, তারপরে শিবাজি যোগাযোগ রেখে যাচ্ছে। তারপরে হ্যাঁ, এতদিনের মানে শ্রমের ফল পাওয়া গেছে। অবশেষে মহাদেবের ডাক এসেছে। ঠিক, চলুন যাওয়া যাক। ঘড়িতে এখন ঠিক 1টা, আমাদের প্লেন রানওয়ের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের টিকিট হচ্ছে ইকোনমি ক্লাসে। আগের বার প্রিমিয়াম ইকোনমিতে ছিল, এবার ইকোনমি। আমাদের ভাড়া পড়েছে 10,280 টাকা এখান থেকে, মানে কলকাতা থেকে ভায়া দিল্লি কাঠমান্ডু। আগে কলকাতা কাঠমান্ডু সরাসরি ফ্লাইট ছিল একটা এয়ার ইন্ডিয়া, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। আমরা যখন নেপালে গিয়েছিলাম তখন ফেরার সময় সেই কাঠমান্ডু থেকে সরাসরি ফ্লাইট নিয়ে দমদম চলে এসেছিলাম, কিন্তু সেই ফ্লাইটটা এখন আর চলছে না। স্মুথ টেক অফ, মানে পাওয়ার পেয়েছি। যাই হোক, এটা বোয়িং নয়, এটা এয়ারবাস 320। বাইরে মেঘ, ঘুমিয়ে পড়ি। খাবার তো ভালোই দেবে আশা করা যায়, তবে প্রিমিয়াম ইকোনমির মতো না দিলেও খারাপ দেয় না এয়ার ইন্ডিয়া। খাবার যখন আসবে তখন আবার ক্যামেরা অন করবো। ভেজ খাবে না নন ভেজ খাবে? খেলেই হলো, কোনো চয়েস নেই। দেখি নন ভেজ পেলে আমি ভেজ খাই না। আচ্ছা, নন ভেজ পেলেও ভেজ খায় না। কাঠমান্ডু থেকে যখন যাত্রা শুরু হবে তখন আমরা ভেজ খাবো। হ্যাঁ, জবে থেকে যাত্রা শুরু হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে খাবার, ভাত, ডাল, চিকেন, এখানে একটা ডেজার্ট দিয়েছে, একটা রুটি, বাটার আছে, আর দই, আর একটা জলের বোতল। বলো, খাবার কেমন? খাবার তো ভালোই। তবে আমি রাজুকে বলছিলাম যে জিজ্ঞেস করতে, যখন ডাল যখন দিয়েছে ভাতের সঙ্গে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা পাওয়া গেলে ব্যাপারটা জমে যেত আর কি, বুঝলি? আপ্যায়নটা পরিপূর্ণ হতো আর কি। রাজুর কাছে ভেজ বিরিয়ানি পড়েছে, মানে ভেজ মিল পড়েছে। তাতে রয়েছে বিরিয়ানি আর আলুর একটা তরকারি। তো আমি প্রথমে ভেজই বলেছিলাম, ভুল করে মনে হয় একটা ভেজ আর 2টো নন ভেজ দিয়ে গেছে। সেটাই। এই হচ্ছে ভেজ বিরিয়ানি আর আলুর তরকারি। ভেজ বিরিয়ানি কি ভেজে দেয়? না, ভেজে দেয়। আচ্ছা, মানে বিরিয়ানি আবার ভেজ, সেই আর কি। দুটো কন্ট্রাডিক্টরি কথা। যাই হোক, হ্যাঁ, ওই
সেটাই ওই জন্যই। তো আমি বললাম ঠিক আছে দাও, বয়োজ্যেষ্ঠ হিসেবে আমারই দায়িত্ব কর্তব্য এটা খাওয়ার। মানে আমি প্রথমে বলেছিলাম ভেজ খাবো। তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে। হ্যাঁ। আহা, দারুণ খেতে। সরু লম্বা চাল ঝরঝরে বিরিয়ানি, ফ্লাইটটা বিস্তারার। এখন তো বিস্তারা এয়ার ইন্ডিয়া মার্চ হয়ে গেছে, আপনারা জানেন। খাওয়ার দাওয়ার দারুণ ছিল। কেমন খেলি? দারুণ। দারুণ। এয়ার ইন্ডিয়া যখনই খেয়েছি খাওয়ার দারুণ, ভালো। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ঠিক। তাহলে এখন বাজে 3:05। গত 15 মিনিট ধরে দিল্লি এয়ারপোর্টের ওপর আমরা চক্কর খাচ্ছি। আমার অনুমতি বোধহয় পাচ্ছে না। তাহলে ভাবো শিবাজি, সেখানে আজকাল মেলায় যে নাগরদোল্লা চলে, সেখানে যদি বলো আমাকে 2 পাক এক্সট্রা ঘোরাবে না, সেখানে 15 মিনিট ধরে তোমাকে বিনি পয়সায় দেখো আকাশে পাক খাওয়াচ্ছে। দেখেছো কত ভালো পরিষেবা। হ্যাঁ, পুরো পয়সা উসুল। পুরো পয়সা ওষুধ যাকে বলে আর কি। দিল্লিতে টেম্পারেচার এখন 32°C, যা পাইলট বললেন। আমাদের নামিয়েছে টার্মিনাল 3-তে, এখন 3:30 বাজে। এখান থেকে আবার ফ্লাইট এয়ার ইন্ডিয়ারই 6:10 আর যা আমাদের কাঠমান্ডু পৌঁছাবে রাত 8টায়। আমরা এখন টার্মিনাল 3-র ডিপার্চারে চলে এসেছি। সামনেই ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক, সেগুলো করে ভেতরে ঢুকে যাই। 5:10 থেকে বোর্ডিং লেখা রয়েছে, 6:10-এর ফ্লাইট। দেখা যাক। ইমিগ্রেশন সিকিউরিটি সব ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার আছে। আমরা তো আমাদের পাসপোর্ট আগেই পাঠিয়ে দিয়েছি। এই ব্যাপারে বিস্তারিত আবারও বলবো। আগে একটা ভিডিওতে বলেছিলাম, যেটা আমি আমার ছাদে দাঁড়িয়ে করেছিলাম, জানি না দেখেছেন কিনা। এই ভিডিওতেও বলবো, একটু পরে বলছি। কিন্তু পাসপোর্ট আমাদের সঙ্গে নেই, আমরা ট্র্যাভেল করছি ভোটার কার্ড নিয়ে। পাসপোর্ট আমরা আগেই পাঠিয়ে দিয়েছি আমাদের ট্র্যাভেল এজেন্টের কাছে কুরিয়ার করে স্ট্যাম্পিংয়ের জন্য। তো এবার ভোটার কার্ড নিয়ে আপনি নেপালে যেতে পারবেন, আমরা তাই যাচ্ছি। তো এখানে ইমিগ্রেশনে ভোটার কার্ড নিয়ে যখন আপনি ইমিগ্রেশন করাতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সব কাউন্টার থেকে ইমিগ্রেশন হবে না। যে কাউন্টারগুলোর ওপরে ম্যানুয়াল লেখা আছে, কেবলমাত্র সেই কাউন্টারগুলোতেই ভোটার কার্ড নিয়ে ইমিগ্রেশন হবে। ভোটার কার্ড দেখে আমাদের চেক করে স্ট্যাম্পিং করে দিল বোর্ডিং পাসের ওপরে। এই হচ্ছে এখানের ইমিগ্রেশনের ব্যাপারটা, যদি ভোটার কার্ড নিয়ে নেপাল ট্র্যাভেল করেন তবে। আর একটা কথা, আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না এখানে। আধার কার্ড থাকলে আপনি নেপাল ট্র্যাভেল করতে পারবেন না, শুধুমাত্র ভোটার কার্ড অথবা পাসপোর্ট। আমাদের ফ্লাইট নাম্বার হলো AI 211, গেট দিয়েছে 12B 12B। দিল্লি এয়ারপোর্টের এই টার্মিনাল 3 ফাটাফাটি, কিন্তু অসাধারণ টার্মিনাল। আমরা এই নিয়ে ডিসকাস করছিলাম যে এই দিল্লি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ব্যাঙ্গালোরের টার্মিনাল আমাদের বোধহয় দেশের সেরা টার্মিনাল, তাই না? হ্যাঁ, দারুণ দারুণ। আমার তো মনে হয় ব্যাঙ্গালোর থেকে দিল্লি বেটার। ব্যাঙ্গালোরের থেকেও দিল্লি দিল্লি better, better, হ্যাঁ। হ্যাঁ। না, দিল্লিতে ট্রাফিক অনেক বেশি, অনেকটা ছড়ানো। আবার কোথায় যাচ্ছ? আরে ডিউটি ফ্রি দেখলি তুমি এরকম দূর লাগাচ্ছ কেন? চলো। ওকে বিভিন্ন সোমরসের বোতলগুলো ওকে হাতছানি দিয়ে ডাকছে আর কি। 5:30 বাজে, বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। বাকিদের কোনো সমস্যা হয়নি ভোটার কার্ড নিয়ে। আমার ভোটার কার্ড নিয়ে এখানে বোর্ডিংয়ের সময় প্রায় 7-8 মিনিট ধরে ওরা লড়াই করলো, কিছুতেই নিচ্ছিল না ভোটার কার্ডের নাম্বার। শেষ পর্যন্ত নিয়েছে আর কি। যাই হোক, শিবাজি, একটা জাপানের প্লেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ শুধু বললাম, দেখলাম। জাপান করে আসলেই হতো। না, জাপানে গিয়ে চাপান আমরা করব, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে নয়। দেখা যাক, খুব তাড়াতাড়ি হবে কিনা বলতে পারছি না, কিন্তু অবশ্যই করব। এবার আমাদের একদম পেছনে, তিনজনের একসঙ্গেই পড়েছে, কিন্তু একদম শেষে। 6:08 ফ্লাইট রওনা দিল রানওয়ের দিকে।
अब हम आपको 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট, যা ফ্লাইট ক্যাপ্টেন বললেন। আমাদের তিনজনের এবার একই রোতে পড়েছে পাশাপাশি, 24 নম্বর, একদম শেষের দিকে। এই ফ্লাইটে খাবার দাবার তো অবশ্যই দেবে, দেবে দেখাবো। আমাদের পৌঁছাতে 8টা হয়ে যাবে। আর ওখানে আমাদের যিনি ট্যুর অপারেটর তিনি থাকবেন। 6টা 10-এ ছাড়ার কথা, হ্যাঁ 6টা 35 মানে 25 মিনিট লেট। 6টা বেজে 39 মিনিট। চলো। পৃথ্বীজিৎ ভেজ নিয়েছে, ভেজে আছে ছোলে আর কুলচা নাকি? হ্যাঁ ওই টাইপেরই কুলচাই। ওকে। আর নন ভেজে আছে চিকেন স্টু বলছে ওরা, আর এটা হচ্ছে রাইস নুডলস, আর একটা ডেজার্ট। কোকোনাট মিল্কে করা, ওই জন্যই হোয়াইট। আর কারি পাতা দেওয়া, সাউথ ইন্ডিয়ান স্টাইলের। গ্রেভিটার টেস্ট কেমন? ভালো, খেয়ে দেখ, গ্রেভিটার টেস্ট খারাপ নয়, দারুণ। আমার সব কিছুই ভালো লাগে জানেন আপনারা। ভালোই, কুলচাটা বেশ নরম। বাইরে টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস, বেশ মনোরম। এখন সময় ঠিক 8টা, আমরা এসে পৌঁছালাম নেপালের রাজধানী কাঠমান্ডু। এই ছিল আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট, এয়ারবাস A320। পৃথ্বী, কেমন অভিজ্ঞতা হলো? ভালো, খাওয়া দাওয়াটা ব্যাপক ছিল। খাওয়া দাওয়া ভালো ছিল, ফ্লাইটও ভালোই ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। সুন্দর নির্বিঘ্নে পৌঁছে গেলাম কাঠমান্ডু। আমাদের যে ট্যুর অপারেটর সে আমাদের রিসিভ করবে, এয়ারপোর্টের বাইরেই রয়েছে। আমরা যাব হোটেলে, আজকে জাস্ট বিশ্রাম, আজকে আর কিছু করার নেই। কালকে খুব সম্ভবত আমরা কাঠমান্ডু ট্যুর করব, যে ট্যুরটা আগেও আমরা করেছিলাম, ওদের আইটিনারিতে সেটা রয়েছে। আগামীকাল আবার করব। কাঠমান্ডুর এই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এলাম সেকেন্ড টাইম, তাই তো? হ্যাঁ, আগের বার এসেছিলাম 2022। 22 ঠিক সেই নেপাল ভ্রমণ আমাদের, যার ভিডিও রয়েছে চ্যানেলে। সেখানে কাঠমান্ডু সহ অন্য অনেক জায়গা ঘুরেছিলাম আমরা। আমাদের নতুন ব্যাগ ট্রলি থেকে যখন নামালাম নিচে ফুটো হয়ে গেছে। তো আমরা কমপ্লেন করার জন্য এয়ার ইন্ডিয়ার স্টাফ খুঁজছি, কেউ নেই। জিজ্ঞেস করলাম ওখানে যারা নেপাল এয়ারলাইন্সের কর্মীরা কাজ করছেন তাদের, বললো ওয়েট করো, আসবে। এদিকে দেখি কোথাও পাওয়া যায় কি না। এখানে অফিস পাওয়া গেল, এয়ার ইন্ডিয়ার স্টাফ ছিল, দেখালাম, বলছে এটা মাইনর কেস। এবার রাজুর ব্যাগে একটা ছোট্ট ছেঁড়া ছিল, 1/2 ইঞ্চি ছেঁড়া। যখন কলকাতায় আমরা জমা দিয়েছিলাম তখন ওটা যে ছেঁড়া আছে ওটা সই করিয়ে নিয়েছিল। আর এবার এটা প্রায় 1 ইঞ্চির ওপর ফুটো, একদম নতুন ব্যাগ। এটাকে ওরা মাইনর কেস হিসেবে মানছে। এটার জন্য বলছে এখানে যে না, আমরা কোনো কমপ্লেন নেব না, আপনাকে ইমেল করতে হবে, এটার ফটো তুলুন, বোর্ডিং পাসের ফটো তুলে, পাসপোর্ট বা ভোটার কার্ড যেটা আছে সেটার ফটো তুলে পাঠিয়ে দিন ইমেলে, যদি কিছু কনসিডার করে তো করবে। তো এই হলো গল্প। মানে আপনার ব্যাগে যদি সমস্যা কিছু হয় তাহলে সুরাহা কিন্তু কিছু নেই। এয়ার ইন্ডিয়ার কেউ দেখছেন কিনা জানি না, এই ধরনের সার্ভিস কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। বাইরেই রাজু রাই অপেক্ষা করছে। রাজু রাই হচ্ছে আমাদের এজেন্ট, যার সঙ্গে গত 3 বছর ধরে আমরা কন্ট্যাক্ট রেখে চলেছি এই কৈলাস মানসরোবর যাত্রার জন্য। মানে রাজু রায়ও আছে, রাজু রায়ও আছে। হ্যাঁ, এ হচ্ছে রাজু রায়, আর যে এজেন্ট সে হচ্ছে রাজু রাই। ওই হচ্ছে রাজু রাই। এই যে বলিয়ে कैसे हैं? नमस्कार नमस्कार। काठमांडू आ गए आप। थैंक यू थैंक यू। तो
पहले उनको पहनाइए। राजू राय और ये है राजू रॉय। हाँ, आपका राय है, इसका रॉय है, इसका रॉय है, नाम सेम है। नाम से राजू। आप लोग एक टीम से हो? हाँ हाँ हाँ, ओके सर, वीर वेलकम साहब, नेपाल। थैंक यू थैंक यू। আমরা এখনো ঘরে ঢুকিনি। এখানে লোকাল টাইম হচ্ছে এখন 9:30। চেক ইন করলাম হোটেলে। এবার রাজু বলছে যে তোমরা আগে ডিনার করে নাও, নাহলে ডিনার বন্ধ করে দেবে 10টায়, আর ডিনার পাবে না। ঘুরিয়ে আসছে প্রায় হ্যাঁ, সবগুলোই খালি থাকে, ঘুরিয়ে আসছে। এখানে কি কি আছে দেখে নিন। ভাত, রুটি আছে, নান দিয়ে যাবে, আবার ফুরিয়ে গেলে বললেই দিয়ে যাবে। হ্যাঁ সেটা ডাল, এটা মিক্স ভেজ, মটর পনির, চিকেন, আর এখানে মনে হয় একটা সুইট ডিশ আছে, আর ফলও আছে, রুটি আছে, স্যুপ আছে। দারুণ খেলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর রাজুর সঙ্গে গল্প করতে করতে আমাদের দুর্দান্ত ডিনার হলো। অনেক কথা জানতে পারছি, আরও অনেক ট্যুর নেপাল এবং তিব্বতে আমরা করব ইন নিয়ার ফিউচার, সেসবই প্ল্যান হচ্ছে। এই হলো হোটেল সাম্বালাতে আমাদের ঘর, 3 বেডরুম, 3টে আলাদা আলাদা বেড, দারুণ ব্যবস্থা। টিভি রয়েছে, কেটলি দিয়েছে, চা কফি স্যাশে, 3 লিটার জল, এদিকে আলমারি, এদিকে ওয়াশরুম, শাওয়ার জোন আলাদা। চলো এবার একটু বিশ্রাম নেওয়া যাক। পরিক্রমা, যাকে স্থানীয়রা বলেন বা তিব্বতীরা বলেন কোরা, কোরা মানে হচ্ছে কৈলাস পর্বতের পরিক্রমা। সে কোরার সময় সেকেন্ড ডে খুব টাফ এবং অক্সিজেন খুব কম, তো আমাদের কিছু গাইডলাইন্স দিল, প্রচুর জল খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আদা মেশানো, জিঞ্জার মেশানো জল পাওয়া যায়, দেখছি আমি এখানে ব্যবস্থা করা যায় কি না। তাছাড়া যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বেশ ভালো রকমেরই সমস্যা হয় আর কি। তো জলটা প্রচুর খেয়ে যেতে হবে। আর ওই রাস্তায় টয়লেটের সমস্যা রয়েছে, হ্যাঁ, টয়লেট খুব সাধারণ টয়লেট এবং জল আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমস্যা রয়েছে। ওপেন ডেফিকেশনও চলে। তো ওই পরিক্রমার দিনটা এবং তার আগে মানস সরোবরে পারে যখন আমরা থাকবো, সেই দিনটাতেও টয়লেট নিয়ে একটু সমস্যা রয়েছে। সেগুলো তো প্র্যাকটিক্যালি উঠেই আসবে আমাদের ভিডিওর মধ্যে দিয়ে, যে আপনারা দেখবেন। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে আসবে। আপাতত তো যতটুকু তথ্য পেলাম, পরিক্রমাটা বেশ টাফ এবং অক্সিজেনের সমস্যা রয়েছে। দেখা যাক কী হয়, সবই মহাদেবের ইচ্ছা। আশা করা যায় আমরা ঠিকঠাকভাবে পুরো ট্যুরটা, পুরো পরিক্রমাটা করতে পারবো, করে আসতে পারবো। অক্সিজেনের সমস্যাটা বিরাট বড় একটা সমস্যা। এখন অবধি আমার আর পৃথ্বীজিতের এবং রাজুও প্রচুর ট্রেক করেছে, এবিসিও করেছে, তো আমাদের এখন অবধি কোথাও অক্সিজেন নিয়ে কোনো সমস্যা হয়নি। মানে আমার লেহ লাদাখেও অনেকবার গিয়েছি। তো রাজু রাই বেশ স্কেপটিক্যাল, ও বলছে ব্যাপারটা এখানে নাকি সেরকম নয়। দেখা যাক, ও তরফ থেকে যেটা হ্যাঁ আমাদের বলা সেটা বললো, ওয়ার্নিং যেটাকে বলে সেটা দিয়ে রাখলো, স্ট্যাটুটরি ওয়ার্নিং দিয়ে রাখলো। এবং প্রচুর জল খেতে হবে, এটা তো আপনারা জানেন। আমরা যখন লেহ লাদাখ গিয়েছিলাম সেই সব ভিডিওতেও বলেছি, তখনও আমরা খেয়েছি এবং আমাদের সঙ্গে যারা গিয়েছিল তাদেরকেও বলেছি, জল খাওয়াটা খুব দরকার, ব্লাডটাকে থিন রাখা দরকার। যখনই অল্টিটিউড হাই হয়ে যায়, অক্সিজেন কমে যায়, ব্লাড একটু ঘন হয়ে যায়, তখন অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমতে থাকে। যাই হোক, আস্তে আস্তে আমাদের অ্যাক্লিমেটাইজেশনও হবে, মানে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়তে থাকবে। দেখা যাক, আমরা ধীরে ধীরেই যাব, কি হয়। তো প্রচুর ঘুম দরকার, একটু সুস্থ থাকা দরকার। আজকে সারাদিন জার্নি করে খুব ক্লান্ত, এবার ঘুমের সময়। কালকে আমরা কাঠমান্ডু শহরটা একটু ঘুরে দেখবো, যেটা এই ট্যুরেরই অন্তর্গত। আর এই ট্যুর সম্পর্কে কীভাবে আপনারা বুক করবেন, কীভাবে কাঠমান্ডু দিয়ে যাবেন, এই পথ দিয়ে যাওয়ার সমস্ত তথ্য সেগুলো তো অবশ্যই বলবো। দেখতে থাকুন এই সিরিজের বাকি ভিডিওগুলো। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে। হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন এবং সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। হর হর মহাদেব। হর হর মহাদেব।